তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো সিনেমা ইজ ডাইং বলে একটা নতুন এপিসোড আমি শুরু করলাম আজকের থেকে। এখানটায় বিভিন্ন সিনেমা বিভিন্ন সময় আমি কথা বলবো, সেটা দেশ বিদেশের সিনেমা হোক, সেটা বাংলা হোক, হিন্দি হোক, বা সাউথের হোক, বা বিদেশের ফরেন কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা হোক। সেই সিনেমাগুলো যেগুলো আর্টিস্টিক্যাল ভ্যালুর থেকে খুব দুর্দান্ত সিনেমা হবে এবং পিওর সিনেমা হবে, আমি সেই সিনেমাগুলোকে নিয়ে এই সিনেমা ইজ ডাইং এর এই এপিসোডগুলোকে নিয়ে কথা বলবো। তা এইখান থেকেই আমার ফার্স্ট সেগমেন্টটা শুরু করলাম এবং আমার এই প্লে লিস্টে পরবর্তীকালে আরও সিনেমা অ্যাড করা হবে, আরও সিনেমা নিয়ে কথা বলা হবে এবং আলাদা করে আমি এইটার প্লে লিস্ট সেগমেন্টটা রাখলাম। সেটা আপনারা পরবর্তীকালে যখন ভিডিওগুলো ড্রপ করব, তা ওই প্লে লিস্টে গিয়ে আপনারা চাইলে চেক আউট কিন্তু করে নিতে পারবেন। তা হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো সিনেমা ইজ ডাইং এপিসোড 1-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো 2023-এর কান্নাড় সিনেমা সপ্তাসাগারা দাচ্ছে এলো সাইড এ এবং সাইড বি, এই সিনেমার দুটোকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। তা এই দুটো সিনেমা অ্যাকচুয়ালিতে রিলিজ করেছিল হচ্ছে 1 মাসের ব্যবধানে, মানে এই দুটো সিনেমা একসাথেই শুট করা হয়েছিল। প্রায় 1 মাসের ব্যবধানে এই দুটো সিনেমাকে একসাথে মুক্তি দেওয়া হয়ে গেছিল। তা এই সিনেমাটা আমার অ্যাকচুয়ালি তো খুবই দুর্দান্ত লেগেছিল এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই সিনেমাটা আমার মানে 2023-এই দেখা হয়ে গেছিল এবং সাইড বিটা আমি 2024-এ দেখেছিলাম। বাট আমি সেই টাইমে দেখেছিলাম, বাট ওই টাইমে কোনো কথা বলিনি। ভাবলাম যে আবার এই সিনেমাটা নিয়ে কথা বলবো যখন, তাহলে এই সিনেমার পার্ট দুটো আবার পরপর আমি কিন্তু দেখেছি, যার জন্য রিওয়াচ আবার করে নিয়েছি এই দুটো পার্টকে। তা এখানটায় বিভিন্ন রকম প্লট পয়েন্ট নিয়ে এখানটা আলোচনা থাকবে। আপনারা যারা সিনেমাটা দেখেননি, আগে বলবো সিনেমাটা যান, গিয়ে দেখে আসুন, তারপর এসে আমার রিভিউ ভিডিওটা দেখুন। আর যারা দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা চেক আউট করতে পারেন। তার একটাই কারণ এটা বলার, এখানটা কিন্তু নানা রকম আমি প্লট পয়েন্ট নিয়ে যেহেতু কথা বলবো, তার জন্য স্পয়লার কিন্তু থাকবে এবং স্পয়লার টক নিয়েই কথা হবে। তাই এর জন্য আগে থাকতে একটা স্পয়লার অ্যালার্ট আপনাদেরকে দিয়ে দিলাম। সে যাই হোক, এখানটা মূলত সাইড এ এবং সাইড বি নিয়ে কথা বলবো। তো এই সিনেমার যে মূলত গল্পটা আমরা দেখতে পাচ্ছি, সেই গল্পটা হচ্ছে যে এখানে মানু এবং প্রিয়া, এদের দুজনের প্রেমের সম্পর্কটা দেখানো হচ্ছে। যে ক্যারেক্টারটা বেসিক্যালি এখানে প্লে করছে হচ্ছে রাক্ষী শেট্টি এবং আমাদের রুক্মিণী ভাসান্ত। তা এখানটায় গল্পটা এরকম দেখানো হচ্ছে যে মানু মানে রাক্ষিত শেট্টি, সে একজন পেশায় ড্রাইভার, একজন বাড়ির ড্রাইভার, সে বড়লোক ফ্যামিলির একজন ড্রাইভার, সে গাড়ি চালায় এবং সে একটা মেয়েকে ভালোবাসে যার নাম হচ্ছে প্রিয়া, যে ক্যারেক্টারটা প্লে করছে রুক্মিণী ভাসান্ত। এবার রুক্মিণী ভাসান্তের নিজস্ব কিছু স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হচ্ছে যে সে শহরের হই হট্টগোল ভালোবাসে না, তার জীবনে আলোটাকেই খুব প্রাধান্য দেয়। আলোই মানে আলো, চারিদিকে অন্ধকার থাকবে এরকম তার পরিবেশ ভালো লাগে না, একটু আলো আধারি টাইপের মানে পরিবেশ হবে, একটু আলো থাকবে সেই জায়গা ভালো লাগে। সমুদ্রের পাড় তার খুব ভালো লাগে, সমুদ্রের আওয়াজ শুনতে তার খুব ভালো লাগে এবং সে গান গেতে খুব ভালোবাসে। সে চায় যে মরার আগ অব্দি সেই গানটাকে যেন এভাবেই যেন ভালোবাসতে পারে এবং গান গেয়েই তার মৃত্যুটা যেন হয়। তাই এই যে তার স্বপ্ন, সেই স্বপ্নটাকে নিজের করে নেয় হচ্ছে রাক্ষী শেট্টির ক্যারেক্টারটা। সে মানে ওর স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে দেয় এবং সে মনে করে যে ও যেটা স্বপ্ন দেখেছে, আমি আমার নিজের 200% দেবো যে তার ওই স্বপ্নটাকে যাতে পূরণ হয়। তা একদা এক সময় যে বাড়ির অ্যাকচুয়ালি গাড়ি চালাতো, সেই বাড়ির যে ওনারের ছেলে, সে একটা ড্রাঙ্কেন ড্রাইভ করে এবং একজনকে পিষে মেরে দেয়। এবার সেই দায়ভারটা কে নেবে, কারণ বড় লোকের ছেলে জেলে যেতে পারবে না, এবার দায়ভার তো কাউকে নিতে হবে। তখন রাক্ষী শেট্টিকে ডেকে পাঠায় এবং রাক্ষী শেট্টিরে বলে যে তুমি যদি এইটার দায়ভারটা নাও, তোমার জেল হবে 10 বছরের, এবং যদি দায়ভার নিয়ে যদি স্বীকার করো হ্যাঁ আমি ছিলাম গাড়িতে, আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি ঠুকেছি, তাহলে তোমাকে একটা রামস্যাম অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে, তুমি এটা নিয়ে সারা জীবন চলে ফেলতে পারবে। এবার সে তখন মনে মনে ঠিক করে যে এই শর্টকাটের রাস্তাটা সে নিলে সব থেকে ভালো হয়, কারণ রুক্মিণী ভাসান্তের যে স্বপ্নটা, সেটা সে সারা জীবন কাজ করলেও সে কুলাতে পারবে না, কারণ ওই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য বিশাল বড় একটা অ্যামাউন্টের টাকা দরকার। কারণ সমুদ্রের পাড়ে বাড়ি থাকবে এবং তাদের একটা ভালো জায়গায় বাড়ির দরকার, তার এই গান, তার এই যে উচ্চ আকাঙ্ক্ষা, সেগুলোকে ফুলফিল করতে হলে একটু বেশি অঙ্কের টাকা লাগবে। তা এবং তাদের যে বিয়ে করার পর সংসার নতুন করে বাঁধবে, এইগুলোর জন্য তার টাকা লাগবে। তা যাই হোক, সে সেই অফারটা মেনে নেয় এবং সে জেলে চলে যায়। জেলে যাওয়ার পর তার লাইফ পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে যায়। জেলে একটা জীবন হয়, তার একটা আলাদা রকম একটা জীবন হয়
এবং জেলের থেকে বেরিয়ে আসার পর তার আরও একটা জীবন শুরু হয়। মানে এখানটা দুইভাবে দুটো জীবন দেখানো হয়েছে, একটা জেলের জীবন আর একটা জেলের বাইরে বেরিয়ে তারপর জীবন। তো এই যে এই দুটো জিনিসকে এত সুন্দর করে দেখানো হয়েছে, প্রথম পার্টটা এইভাবেই চলে যে এই গল্পটা জেলে যাচ্ছে এবং জেলের জীবনটা অবধি দেখানো হয়, সেকেন্ড পার্টে জেল থেকে বেরাচ্ছে তারপরের জীবনটা। এবং কথায় আছে মানুষ যখন জেলের ভিতর যায় এবং জেল থেকে যখন বেরায় তার একটা নতুন জন্ম হয়। সেই জিনিসটা কিন্তু এখানটা একটা ডায়লগের মাধ্যমে রাখা হয়েছে যে জেল হচ্ছে মানে যেখানটায় আমরা সাজা কাটে আসামিরা, সেটা হচ্ছে জেল, মানে সেটা ছোট্ট পরিসরের জেল, একটা ছোট্ট জায়গায়। কিন্তু যখন তুমি বাইরে বেরাচ্ছ, গোটা পৃথিবীটাই হচ্ছে একটা বড় জেলের সমান। সেটা একটা ছোট্ট ডায়লগের সাথে খুব সুন্দর করে এখানটা বুঝিয়ে দেওয়া হয়। এবং তার থেকেও বড় কথা, এখানটায় একটা সিন আছে, সেটা খুব সুন্দর, সাইড এতে সিন আছে। আমি সাপ্তাসাগরাত আছে এলো পুরো নামটা নিচ্ছি না, যেহেতু এই নামটা অনেকটাই বড়, তার জন্য আমি সাইড বি করে নাম নেবো। তো সাইড এতে একটা সিন ছিল, যখন রুক্মিণী ভাসানকে নিয়ে রাক্ষী শেট্টি গাড়িতে করে ঘুরতে বেরাবে, একটা বেঞ্চ গার্ড নিয়ে, মানে ওনাদের গাড়ি নিয়ে বেরাবে। এবার বেঞ্চ গার্ডটা মানে গাড়িটা যখন পেয়েছে, বেঞ্চ কারটা সে জোরে চালাচ্ছে এবং রাক্ষী শেট্টি তাকে যদি একটা শর্টকাটে রাস্তা দেওয়া হয়, ওখান থেকে স্ট্যাবলিশ করা হচ্ছে দুটো ক্যারেক্টারকে, মানে তাকে যদি রাস্তা দেওয়া হয় সে শর্টকাট নিয়ে স্পিডে বেরিয়ে যাবে। অপরদিকে যে রুক্মিণী ভাসান্ত, সে তার স্বপ্ন ফুলফিল করবে, হয়তো দেরি হবে, টাইম লাগবে, কিন্তু সে শর্টকাট নেবে না, সে বড়ই রাস্তা নেবে এবং ধীরে সুস্থে যাবে তার জীবনটা। এখান থেকে এদের দুজনের পাতটাকে অনেকটা আলাদা করে দিচ্ছে পরিচালক। হেমন্ত রাও খুব সুন্দর এখানটা পরিচালকের নিদর্শন দিয়েছেন। তিনি এর আগে শ্রীরাম রাঘবানের সাথে এই আন্ধাধুন সিনেমাটা রাইটও করেছিল, কিন্তু এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আগের থেকে। সে যাই হোক, এবার সে যখন মানে আলাদা হয়ে যাচ্ছে পাত্তা, তখন কি হচ্ছে, টাকা যখন পাচ্ছে রাক্ষী শেট্টি, শর্টকাট 10 বছরের জেল খাটতে হবে, পুরো দায়ভারটা নিজের ঘাড়ে নিয়ে নিতে হবে, তাহলে একটা অ্যামাউন্ট সে পাবে। অপরদিকে কিন্তু রুক্মিণী ভাসান তাকে বারে বারে বারণ করেছিল, কিন্তু সে সেটা শুনেনি। এই যে এই দুটো ক্যারেক্টারকে দুইজনের যে পাথটাকে এত সুন্দর করে আলাদা করে দেখিয়েছে, সেটা বিউটিফুল। এবং জেলে যাচ্ছে, জেলে যাওয়ার পর তার যে ওই ওয়ার্ল্ডটাকে দেখানো, জেলের যে পুরো মানে রিয়েলিস্টিক ভাবে কিন্তু সবগুলোকে দেখানো হচ্ছে। আমরা জেলে গেলে কি দেখি, জেলে যাচ্ছে, টাকা ফেলছে, অ্যাশ করে থাকছে, বেরিয়ে আসছে, কিন্তু তা না, জেলের জীবনও কিন্তু খুব কঠিন। জেলেও প্রতি মুহূর্তে কিন্তু আপনাকে সংঘর্ষ করে বেঁচে থাকতে হবে। সেই জিনিসগুলো এত সুন্দর করে এই সিনেমাতে দেখানো হয়েছে, সেটা খুবই দুর্দান্ত। এবং এই যে আপনি জেলে চলে যাচ্ছেন, আপনার গায়ে যে দাগি আসামি, সেই যে ট্যাগটা লেগে যাচ্ছে, এইটা কিন্তু সারা জীবন আপনাকে বহন করে নিয়ে যেতে হবে। সেটা নিয়ে কিন্তু একটা জায়গায় কথা বলাও আছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত। বিশেষ করে এখানটায় কালারের কাজ খুব দুর্দান্ত, খুবই দুর্দান্ত। এখানটায় বিভিন্ন সময় বিভিন্ন রকম মুড বোঝানোর জন্য নানা রকম কালার কিন্তু ইউজ করা হয়েছে, কখনো গ্রিন, কখনো রেড, কখনো পার্পেল, কখনো ব্লু, এক এক রকম এক এক দিকে এক এক রকম কালারকে বোঝানো হয়েছে। এখানটায় যে রুক্মিণী ভাসান্ত, তার ড্রেসটাকে দেখবেন অনেকটা আকাশি কালারের সাথে তুলনা করা হয়েছে। কারণ কি, আর সাপ্তাসাগরা দাচ্ছে এলো, এই কথাটার মানে হচ্ছে সমুদ্রের থেকেও গভীর এদের প্রেমটা, সমুদ্রের সাথে এদের প্রেমটা তুলনা করা হয়েছে। সমুদ্র যতটা গভীর, এদের প্রেমটাও ততটা গভীর। সেইটার জন্য কিন্তু সিনেমাটার নাম হচ্ছে সাপ্তাসাগরা দাচ্ছে এলো। তাই এই যে এখানটায় রুক্মিণী ভাসান্তের যে কালারটা দেওয়া হয়, সে প্রচণ্ড লাইট কালার কিন্তু পরে, আকাশি কালারের ড্রেস কিন্তু সে পরে। এখান থেকেই বোঝা যায় সে হচ্ছে খুব কোমল হৃদয়ের একজন ব্যক্তি। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আর যখন রাক্ষী শেট্টিকে দেখানো হয়, তাকে একটুখানি কালারফুল ওয়েতে দেখানো হয়। কারণ কি, এই যে মানে রুক্মিণী ভাসান্তের জীবনে সে একটা কালারফুল জীবন তৈরি করার জন্য সে এসছে, সে চায় তার জীবনটা রঙিন হোক। এর জন্য কিন্তু রাক্ষী শেট্টিকে বেশি কালারফুল ড্রেস পরানো হতো এবং রুক্মিণী ভাসান্তকে বেশিরভাগ এখানটা লাইট কালারের ড্রেস পরানো হতো এবং বেশিরভাগ ও আকাশি কালারেরই ড্রেস পরতো। তার একটা কারণ আকাশ এবং সমুদ্রের এই মিলটাকে দেখানোর জন্য তাকে ওই কালারের ড্রেসটা পরানো হতো। তো এত সুন্দর ডিটেলিংয়ের সাথে এখানটা কাজ করা হয়েছে, সেটা তুখর। এটা তো গেল সাইড এ। সাইড বি নিয়ে যদি কথা বলি, সাইড বি আরও দুর্দান্ত লাগবে আপনার।
মানে এই সিনেমাটা যদি আপনারা দেখতে বসেন, যে আপনারা দেখেন কি মানে রোম্যান্টিক সিনেমা তো মানুষের প্রত্যেকেই দেখে, এবার বলিউডে আমরা এতকাল বলিউডের রোম্যান্টিক সিনেমা দেখে এসেছি, কিন্তু ওগুলো পুরোপুরিভাবে একটা মেন স্ট্রিম মাসালা একটা রোম্যান্টিক সিনেমা। শাহরুখ খান নিজের ক্যারিয়ারে যা যা সিনেমা করেছে, শুধু দিলসে বাদ দিলে বাদ বাকি যা করেছে সব মেন স্ট্রিম মানে মাসালা ওই রোম্যান্টিক সিনেমা। কিন্তু যদি আপনারা ওই সিনেমাগুলো দেখুন, একটা টাইমে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন না মানে আমার সিনেমাগুলো অতটাও ভালো লাগে না। শাহরুখ খানের অনেক সিনেমা আছে আমি যে দেখিনি, যেরকম ভির জারা আছে, কাভি হ্যাঁ কাভি না, এই সিনেমাগুলো আমি দেখিনি পার্সোনালি রোম্যান্টিক সিনেমার মধ্যে। তাও কাভি হ্যাঁ কাভি না অনেকে নাম করেছে, দেখার ইচ্ছা আছে পরবর্তীকালে দেখবো, বাট ভির জারাও কিন্তু আমি দেখিনি। এগুলো কি মেন স্ট্রিমের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর যদি একটু মেন স্ট্রিম থেকে সরে আসি, মেন স্ট্রিম থেকে সরে আসলে যখন এই ইমতিয়াজ আলী বা আয়ান মুখার্জি যে সিনেমাগুলো বানায়, অ্যাকচুয়ালি ইমতিয়াজ আলী এই সিনেমাগুলো বানানো শুরু করেছে রকস্টার তামাশার মাধ্যমে, যে তার সিনেমার ক্যারেক্টারগুলো এরকম হয় যে একটা ক্যারেক্টার, মেল ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট গল্পের, তাকে আরেকজন ক্যারেক্টার আসছে তাকে দিক দেখানোর জন্য, সেটা হচ্ছে একটা মেয়ের ক্যারেক্টার। যে মেয়েটা আসছে ছেলেটার জীবনে, সে হচ্ছে একটা রাস্তা দেখাচ্ছে, ছেলেটা সেই রাস্তায় এগাচ্ছে এবং সে সাকসেসফুল হচ্ছে। এই জিনিসটা ইমতিয়াজ আলী নিজের সিনেমা রকস্টার ফক্সটার ওই টাইম থেকেই কিন্তু সে শুরু করেছিল। পরবর্তীকালে আয়ান মুখার্জি এসে সেই টেমপ্লেটটাই নিয়ে করেছিল ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, তারপর অন্যান্য যেসব সিনেমা, এই তার যে ফার্স্ট ডেবিউ সিনেমাটা ছিল আয়ান মুখার্জির, সিনেমাটার নামটা ওয়েক আপ সিড। ওই সিনেমাগুলোতেও কিন্তু সেম, যে একটা মেয়ে আসছে তার জীবনে এবং সে জীবনের অন্যরকম রাস্তা দেখাচ্ছে এবং সে ওই রাস্তা ধরেই চলছে এবং সে সাকসেসফুল হচ্ছে। এবং বলিউডে যেই সব সিনেমাগুলো হয় বেশিরভাগ টেমপ্লেট ওরিয়েন্টেড হয়, যে টেমপ্লেট মেনেই আমি এই সিনেমাগুলোকে বানাচ্ছি। কিন্তু এই যে ইয়ে জাওয়ানি ইয়ে দিওয়ানি, তামাশা, রকস্টার সিনেমাগুলো আমার পার্সোনালি ভালো লাগে, কিন্তু কানেকশন কিন্তু ফিল হয় না। তার একটাই কারণ, ওরা যেই স্টার্ট আপের কথা বলছে সেই স্টার্ট আপের থেকে আমি বিলংই করি না, যার জন্য আমার কিন্তু কানেকশন ফিল হয় না। সিনেমাটা দেখছি ভালো লাগছে, আর্টিস্টিক্যালি খুব সুন্দর সিনেমা, বাট কানেকশনটা কোথাও না কোথাও গিয়ে ফিল হয় না। সে ছেলেটা হোক বা মেয়েটা হোক, কারোর ক্যারেক্টারই আমি কিন্তু অ্যাটলিস্ট কানেকশন ফিল করতে পারি না। কারণ ওটা সাউথ বোম্বে বা সাউথ কলকাতার থাকার একটা মানুষ কিন্তু সেই জিনিসটা কানেক্টেড ফিল করতে পারবে, বা একটা মিডিল ক্লাস ঘরের ছেলে, তারা ছেলে বা মেয়ে যাই বলুন না কেন, তারা একটা ফিল করতে পারবে। বাট আমি কিন্তু করতে পারবো না, কারণ আমি কিন্তু আসছি আরও লোয়ার স্টার্ট আপের থেকে। এবার যখন দেখতে পাচ্ছি যে এই সিনেমাতে সপ্তাহ সাগরা দাচে এলোতে, যে মানুর ক্যারেক্টারটা একদম লোয়ার স্টার্ট আপ থেকে আসে, বা প্রিয়ার ক্যারেক্টারটাও সে লোয়ার স্টার্ট আপ থেকে আসছে, সে একটা বাড়ির ড্রাইভার এবং তারও একটা উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন আছে, এবং অন্যদিকে প্রিয়ারও একটা আলাদা স্বপ্ন আছে, মানে রুক্মিণী ভাসানকে। এবং প্রিয়ার যে স্বপ্নটা সেটা নিজের করে নিয়েছে হচ্ছে মানু নিজের মতন করে, এবং তার স্বপ্নটাই যাতে ফুলফিল হোক সেটাই সে চায়, ওটাই তার স্বপ্ন। তো এই যে এই জিনিসগুলো এবং যে লোয়ার স্টার্ট আপ থেকে আসছে সেগুলোর জন্য না কানেকশন একটা ফিল হয়। এবং সাউথে না টেমপ্লেট বেসড কাজ হয় না। আপনি 96 সিনেমাটা যদি দেখে থাকেন, বা এই সপ্তাহ সাগরা দাচে এলো সিনেমাটা যদি দেখে থাকেন, সাইড এ বা সাইড বি, আপনি না কানেক্টেড ফিলটা করতে পারবেন, যে হ্যাঁ প্রতিনিয়ত জীবনে আমরা যেই সংঘর্ষটা করছি সেই জিনিসটা কিন্তু দেখানো হচ্ছে, এবং তার সাথে সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল এত সুন্দর করে এবং রিয়েলিস্টিক্যালি ভাবে কিন্তু দেখানো হচ্ছে, প্রচণ্ড গ্রাউন্ডেড ভাবে। এখানে কিন্তু কোনো মাসালা এলিমেন্ট কিন্তু আপনি পাবেন না, যে হ্যাঁ ভাই আমি মাসালা এলিমেন্ট পাবো বলে সিনেমাটা দেখছি, তাহলে কিন্তু নিরাশ হবেন। প্রচণ্ড ড্রামা বেস এবং স্লো পেসড ভাবেই কিন্তু ন্যারেটিভটাকে আগে এগিয়ে মানে নিয়ে যাওয়া হয়েছে। সেই জিনিসগুলো খুব ভালো লাগে। যদি মেয়ার এগানের মতন সিনেমাটা দেখেন, মেয়ার এগান যদিও বা রোম্যান্টিক সিনেমা না, ওটা পুরোপুরি কনভারসেশন ড্রামা বেসড একটা সিনেমা। ওই সিনেমাতেও কিন্তু যে আরভিন্দ সোয়ামীর ক্যারেক্টারটা, সে একজন আরবান মানুষ, কিন্তু যে কার্তির ক্যারেক্টারটা সে একজন গ্রামের ছেলে, সেও কিন্তু লোয়ার স্টার্ট আপ, একটা হায়ার স্টার্ট আপ একটা লোয়ার স্টার্ট আপ থেকে আসছে, সেই জায়গায়ও কিন্তু কানেকশনটা ফিল হয়। 96 সিনেমাটাকে আপনি যেই স্টার্ট আপে ফেলে দিন না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু কানেক্ট করতে পারে। ওখানটায় যদি একজন মানে বিজয় সেতুপতিকে দেখে তো সেই রিক্সা চালায় এবং একটা মেয়েকে ভালোবাসে, তবুও ওটা কানেক্টেড ফিল হতো। তার একটাই কারণ, ওই গল্পটাকে এমনভাবে ন্যারেট করা হয়েছে। কিন্তু এই ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, রকস্টারের মতন গল্পকে আপনি কিন্তু লোয়ার স্টার্ট আপে কিন্তু ফেলতে পারবেন না। এটাই পার্থক্য থাকে বলিউডের রোম্যান্টিক সিনেমা এবং সাউথের রোম্যান্টিক সিনেমার মধ্যে পার্থক্য। তো এই জিনিসগুলোই আমি বললাম, সে যাই হোক সেটা আলাদা ব্যাপার। বাট আমি যদি সাইড বিতে আসি, সাইড বি সিনেমাটা না আরও দুর্দান্ত, আরও আর্টিস্টিক্যালি ব্যাপক লাগবে।
এই যে ফার্স্ট পার্টে আমরা যখন দেখতে পাচ্ছি যে রাক্ষী শেট্টির ক্যারেক্টারটা পুরোপুরিভাবে সে একটা কালারফুল টাইপের ড্রেস করে এবং সে লাইট কালারের ড্রেস পরে, মানে এখানটা হচ্ছে রুক্মিণী ভাসান্ত, এবং তার মানে লাইট কালারের ড্রেস পরার আরও একটা কারণ সে তো আকাশ এবং সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে যে নির্মল একটা প্রতিচ্ছবি হিসাবে। আরেকটা জিনিস যে এটা আলোর একটা মানে ডেফিকশন দিচ্ছে, কিন্তু রাক্ষী শেট্টির ক্যারেক্টারটা কি, সেটা কালারফুল, সে অন্যভাবে তার জীবনটাকে রঙিন করতে চাইছে, তার যে স্বপ্ন সেটা যা ফুলফিল হয় সেটা সে চাইছে। যদি সেটা হয় তাহলে রুক্মিণী ভাসান্তের জীবনটা আলোয় মানে কালারফুল হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু রাক্ষী শেট্টির ড্রেসের মধ্যে পরিষ্কার বোঝা গেছে। কিন্তু সাইড বিতে আসলে সেটা পুরোপুরি উল্টো হয়ে যায়। তার একটাই কারণ, রুক্মিণী ভাসান যে প্রচণ্ড মানে লাইট ভালোবাসতো, তার অন্ধকার জায়গা পছন্দ হতো না, সেই মানুষ এমন একটা বাড়িতে থাকছে, সেই বাড়িটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতন, পুরো দেয়ালের রং উঠে গেছে, জলটা উঠে গেছে, সেরকম একটা বাড়িতে সে ভাড়া থাকে। মানে তার জীবনে আলো নেই, ঘরে আলো ঢোকে না, পুরো অন্ধকার তার ঘরটা। এইভাবে কিন্তু তার জীবনটাও কোথাও না কোথাও গিয়ে থেমে গেছে। যে রাক্ষী শেট্টি এমন না যে তার জীবনটাই একা খারাপ হয়েছে, সে জেল থেকে বেরিয়েছে, তার জীবন আর চলছে না, সে পুরনো ভালোবাসার মোহতেই এখনো পড়ে আছে, সে ওকে কিছুতেই ভুলতে পারছে না, চাইলেও ওকে ভুলতে পারছে না এমনভাবে। তো কারণ 10 বছর কেটে গেছে, সে অন্য মানে ভেবে মানে যখন জেল থেকে বেরিয়েছে 10টা বছর কেটে গেছে, কিন্তু তখনও কিন্তু 10টা বছর পরেও তার ভালোবাসাটা কোথাও গিয়ে কমেনি প্রিয়ার প্রতি। এবং প্রিয়া এখানটায় রুক্মিণী ভাসান্তের জীবনটা পুরোপুরিভাবে অন্ধকারে ঢেকে গেছে। এবং এখানটায় তার ড্রেসগুলোও যদি দেখেন, রুক্মিণী ভাসান্তের পুরোপুরি ড্রেসগুলো কিন্তু মানে রংচংহীন একটা ড্রেস পরে, মানে গ্রে টাইপের বেশিরভাগ স্যুটগুলো কিন্তু পরে। এবং অন্যদিকে মানে রাক্ষী শেট্টি, সে যখন ড্রেসগুলো করছে বেশিরভাগ কিন্তু ডার্ক মানে জামা কাপড় পরছে, মানে ব্ল্যাক। তার একটাই কারণ, সে জেলে যখন গেছিল তার জীবনটা অন্য, মানে জেলে যাওয়ার আগে তার জীবনটা অন্যরকম ছিল, তখন সে কালারফুল জীবন করতো। যেহেতু সে জেলে চলে গেছে, তার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, এর জন্য তাকে ব্ল্যাক ড্রেস বানানো হয়েছে এখানটায়। সেই জিনিসগুলো এত সুন্দর করে মানে মানে দেখানো হয়েছে কস্টিউমসের মাধ্যমে, এবং ভিজুয়ালি মানে এখানে ভিজুয়ালিও স্টোরি টেলিং কিন্তু করা হয়েছে সেই জিনিসগুলো, যেটা আমি ওই বেঞ্চ কার্ড দিয়ে একটা এক্সাম্পল দিলাম যে দুইজনের পার্টটাকে আলাদা করে দিচ্ছে, এখানটাও কিন্তু সেম। এবং লাস্টে আরেকটা জিনিস আমি বলতে চাই, দুটো শট নিয়ে আমি কথা বলতে চাই। এখানটায় একটা শট আছে যখন এখানটা একটা প্রস্টিটিউটের অ্যাঙ্গেল রাখা হয়েছে, তার আমি আসল নামটা জানি না, বাট তারও কিন্তু পারফরমেন্স ব্যাপক ছিল এখানটায় প্রস্টিটিউটের চরিত্রে। সে যখন ওই প্রস্টিটিউটের সাথে একটা হোটেল রুমে যায়, এবং সে তখন ওই প্রস্টিটিউটকে গান করতে বলবে, এবং সে যখন গান করবে, আমার পিছনে পিছনে বসে আছে ওই ব্যক্তিটি, এবং রাক্ষী শেট্টি একদম খাটের ধারে বসে আছে এবং আয়নায় রিফ্লেক্ট হচ্ছে। মানে যেই রিয়েল ব্যক্তিটা, তাকে আমরা দেখতে পাচ্ছি রিয়েল ভাবে, কিন্তু আয়নার রিফ্লেকশনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রুক্মিণী ভাসান্তকে। মানে কি, সে তখনও তাকে ভুলতে পারেনি, সে যাই করে নিক না কেন রুক্মিণী ভাসান্তকে সে কিছুতেই ভুলতে পারবে না। তার জন্য তার মনে এখনো আছে বলে আয়নার রিফ্লেকশনে তার মনের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি। রিয়েল মানুষটা আলাদা, আয়নার প্রতিচ্ছবিটা আলাদা। এরকম করে কিছু ভিজুয়াল স্টোরি টেলিং করা হয়েছে সিনেমার মধ্যে, সেগুলো কিন্তু তুখর। আরেকটা জিনিস আরেকটা জায়গায়, কারণ এই পরবর্তীকালে এই প্রস্টিটিউট কিন্তু ভালোবেসে ফেলবে রাক্ষী শেট্টিকে, কারণ রাক্ষী শেট্টিরও কোথাও না কোথাও একটা সফট কর্নার তৈরি হবে তার প্রতি। কিন্তু তৈরি হলে কি হয়েছে, সে তো ভুলতে পারছে না তার প্রথম ভালোবাসাকে, সে তো ওই জায়গাটাতেই আটকে গেছে, তার জীবনটা তো ওই জায়গাতেই স্টাক করে গেছে। এবং রুক্মিণী ভাসান্ত, সে বিয়ে করে নিয়েছে 10 বছর পরে, তার একটা বাচ্চাও হয়ে গেছে, কিন্তু সেও তো তার জীবন থেকে নড়তে পারছে, কারণ সে এত গান পাগল একজন মানুষ ছিল, গানকে ছাড়া ভালোবাসতো না, মরার আগ অব্দি বলেছিল আমি গান গেয়ে মরতে চাই। সেই মানুষ গান ভুলে গেছে, সেই মানুষ গান গায় না, সে অন্ধকার পছন্দ করে না, সে একটু লাইট কালারের জিনিসপত্র পছন্দ করে, কিন্তু তার জীবনটা কিন্তু সে পুরো অন্ধকারে আচ্ছন্ন। সে তার ঘরের দেওয়াল হোক, তার জামা কাপড়ের কালার হোক, সব কিছুতে সেই জিনিসগুলোকে, কিন্তু তার লাইফটা যে স্টাক হয়ে গেছে, তার লাইফে যে কোনো কালার নেই, সেটা কিন্তু ওই ডেফিকশন কিন্তু দিচ্ছে। এবং উল্টো থেকে রাক্ষী শেট্টি আরেকটা জায়গায় যখন আবার তারা হোটেল রুমে যাবে, হোটেল রুমের আয়নার সামনে যখন ওই প্রস্টিটিউটটা বসবে, এবং আয়নার মাঝখান থেকে ভাঙা, এবং আয়নায় ভাঙা হলে কি হয়, দুই পাশে দুটো মুখ দেখা যাবে, মাঝখান থেকে কিছু দেখা যাবে না। এক পাশে ওই প্রস্টিটিউটের মুখ,
আর এক পাশে হচ্ছে রুক্মিণী ভাসান্তের মুখ। এই দুটো শট, আয়নার যে শটটা, সেকেন্ড যে শটটা রাখা হয়েছে যে আয়না ভাঙা এবং এক পাশে ওই প্রস্টিটিউটের মুখ এবং অন্যদিকে হচ্ছে রুক্মিণী ভাসান্তের মুখ, তার একটাই কারণ রাক্ষিস শেট্টি কোথাও না কোথাও মানে এদের দুজনকেই মনের মধ্যে জায়গা করে দিয়েছে, কিন্তু কাকে যে ধরবে এবং কাকে যে ছাড়বে, কারণ দুইজনকেই সে ভালোবেসে ফেলেছে, সেটার ডেফিকশন কিন্তু ওই জায়গায় কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো এত বিউটিফুল, দুর্দান্ত লাগবে। এবং লাস্টের দিকে যখন সিনেমাটা গ্র্যাজুয়ালি এগাবে, সাইড বি এগাতে এগাতে দেখবেন যে আস্তে আস্তে না ও একটুখানি কালার মানে লাইট কালারের আবার জামা কাপড় পরা শুরু করবে রুক্মিণী ভাসান, এবং তার যে নতুন বাড়িতে যাবে সেই বাড়িটা একটুখানি কালারফুল হবে এবং সে আকাশি কালার ভালোবাসে বলে দেয়ালের পিছন দিকটা আকাশি কালার করা থাকবে। কারণ কি, তার জীবনে আস্তে আস্তে আলোটা আসছে। কিন্তু রাক্ষিস শেট্টির জীবনটা সেই একই জায়গায় কিন্তু আটকে গেছে, স্টাক হয়ে গেছে। সে কিন্তু ওই ডার্ক জামা কাপড়ই কিন্তু পরছে এবং বিভিন্ন এখানটা কনফ্লিক্ট, কারণ দেশে জেলের ভিতরে একজন শত্রু তৈরি করে ফেলেছে, সেই একটা কনফ্লিক্ট। এবং সে যখন জেলে গেছিলো তাকে একটা টাকা দেওয়ার মানে যার হয়ে জেলে গেছিলো সে বলেছিল তোমাকে টাকা দেবো বা কিছু, কিন্তু পরবর্তীকালে টাকা দেয়নি, সেই টাকাগুলো মেরে দিয়েছে। এখানটায় আছুত কুমার সেই ক্যারেক্টারটা প্লে করেছে, ম্যানেজারের ক্যারেক্টারটা। তাদের সাথে যে কনফ্লিক্টগুলো সেগুলো একটা সেকেন্ডারি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটিটা মানে সিনেমার হচ্ছে এই লাভ স্টোরিটা। সেকেন্ড পার্টে যে এই যে প্রস্টিটিউটের সাথে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে রাক্ষিস শেট্টি, অসাধারণ। এবং হিমান্ত কুমারের যে পরিচালনা না, সেটা দুর্দান্ত। আপনারা সিনেমাটা না দেখলে বুঝবেন না। এবং ভিজুয়ালি যেইভাবে গল্পটাকে মানে দেখানো হয়েছে সিনেমাটা, ভিজুয়ালি দারুণ, মানে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যেই অর্ধেক গল্প বলে দেওয়া হয়েছে এই সিনেমা। এবং আরেকটা কিছু ট্রানজিশন শট রাখা হয়েছে, সেগুলো দুর্দান্ত। একটা জায়গায় আছে ড্রিম সিকোয়েন্সের মাধ্যমে সে ঘুমাবে এবং হুট করে যখন উঠবে তার হাত পা পুরো বাঁধা দেখবে এবং ঘরের যা জিনিসপত্র দেয়াল ফেয়াল আছে সেগুলো সব সিঙ্ক হয়ে আসছে, মানে তাকে জাপটে ধরতে আসছে, ছোট্ট হয়ে আসছে। মানে কি, তার জীবনটা কোথাও না কোথাও দম বন্ধ হয়ে যাচ্ছে, তার জীবনটা আটকে গেছে, সে শিকলে আটকা পড়ে গেছে, এক জায়গায় আটকে পড়ে আছে, তার জীবনে কোনো কিছু হচ্ছে না, নতুন কিছু হচ্ছে না, উল্টে দম বন্ধ হয়ে আসে এত কিছু দেখার পর। কারণ প্রিয়ারও বিয়ে হয়ে গেছে, তারও একটা বাচ্চা আছে, তারও একটা বর আছে, তারও একটা সংসার আছে। সেই জিনিসগুলো ওই ট্রানজিশন শটগুলোর মাধ্যমে এতটা বিউটিফুল করে দেখানো হয়েছে, দুর্দান্ত। একটা সিন আছে রাক্ষিস শেট্টির সাথে সাইড বিতে, একটাই সিন আছে যেটা রিয়েলে হয়, এবং বাদবাকি সিন আছে রাক্ষিস শেট্টির সাথে আমাদের এর রুক্মিণী ভাসান্তের। সেই সিনগুলো হচ্ছে কিছু ফ্ল্যাশব্যাক সিন, নাহলে ড্রিম সিকোয়েন্স, কিন্তু একটাই রিয়েল সিন আছে, সেটা একটা ক্যাফের মধ্যে বসবে, দুইজনে হাত ধরবে এবং প্রিয়া তখন বলবে ওকে যে তুমি আর এসো না এখানটায়, আমরা আর দেখা করতে পারবো না। ওই একটা সিনে ওদের দুজনের যা পারফরমেন্স, ব্যাপক টেরিফিক পারফরমেন্স। আর এখানটাই সাপ্তা সাগারা গাছে এলো, দেখবেন একটা টাইটেল ট্র্যাক আছে, শুনবেন যদি কখনো পারেন। ওই টাইটেল ট্র্যাকটা বিউটিফুল, এবং এখানটা কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর যা ভাবে বাজছে না, ব্যাপক লাগবে, ব্যাপক। এবং এখানটায় সাইড বি অ্যাকচুয়ালি কারণ নাম দেওয়া হয়েছে যে একটা ক্যাসেটের তো আগেকার দিনে যে ক্যাসেটগুলো থাকতো এপিট ওপিট দুপিট করেই গান চালানো যেত টেপ রেকর্ডারের মধ্যে, সেই জিনিসটা এখানটা একটা টেপ রেকর্ডার রাখা হয়েছে, সেই ক্যাসেটটা এপিট ওপিট দুপিট বাজানো যায়। এবং সেই টেপ রেকর্ডারের মধ্যে রুক্মিণী ভাসান্তের যা মানে স্বপ্ন আছে সেগুলো রেকর্ড করে অ্যাকচুয়ালি এখানটা মানুকে পাঠানো হয়েছিল জেলের ভিতর, এবং মানু ওটা শুনে নিজেকে মোটিভেট করে, কোথাও নিজেকে বাঁচার একটা রাস্তা খুঁজে পায় ওইগুলো শুনে। এবং সে অনবরত ওইগুলো শুনতে থাকে, ওই যে মানে টেপ রেকর্ডারের রুক্মিণী ভাসান্তের ভয়েসটা অনবরত শুনতে থাকে। এবং সেটা ওভারল্যাপিং করে যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ডিজাইন করা হয়েছে না, সেগুলো খুব ভালো। বিশেষ করে সাইড বিতে তো অনেক বেশি সেটা শোনা যায়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আরেকটা জিনিস, যে এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোর এতটা বিউটিফুল না, কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর এমন আপলিফটেড করে দেবে সিনগুলোকে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগবে এবং আপনাকে মজা দিতে পারবে। তা ওভারঅলে বলবো সিনেমাটা আরও মানে খুবই দুর্দান্ত একটি সিনেমা। মানে আমি ডিটেলসে আলোচনা করলাম বলে আজকে এত বড় একটা ভিডিও হলো, মানে ভিজুয়াল স্টোরি টেলিং থেকে শুরু করে সিনেমার গল্প, পারফরমেন্স এতটা সুন্দর, মানে আপনারা সিনেমাটা না দেখলে বুঝতে পারবেন না। এবং প্রচণ্ড রিলেটেবল, এবং ইমোশনগুলো প্রচণ্ড ট্যাঞ্জেবল, মানে আপনি মানে মনে হবে যে আপনি ফিল করতে পারছেন ওদের দুঃখ কষ্টটা। এবং আমি আরও বেশি মানে ফিল করতে পেরেছি, তার একটাই কারণ
এই স্টার্ট আপের লোকেদের কথা অ্যাকচুয়ালি কোনো ইন্ডাস্ট্রিতে, না বাংলায় না বলিউডে বলা হয়, কিন্তু আজকে সাউথের মতন ইন্ডাস্ট্রি, যেখানটা কর্ণাটকের মতন একটা জায়গার থেকে এই সিনেমাটা উঠে আসে, কন্নড় ভাষার থেকে, সেই সিনেমার থেকে এরকম একটা স্টার্ট আপের লোকের কথা, এবং সেটা রোম্যান্টিক ওয়েতে বলা, রোম্যান্টিক গল্প অনুযায়ী, সেটা দুর্দান্ত। এবং লাস্টে যখন সিনেমাটা শেষ হবে না, আপনি কাঁদতে বাধ্য হবেন, এতটা কষ্ট দেবে লাস্ট এন্ডিংটা, খুবই দুর্দান্ত। এবং সিনেমাটা শেষও হয় হচ্ছে ওই সমুদ্রের মধ্যে, সমুদ্রেই প্রেম শুরু হয়েছিল, সমুদ্রে গিয়ে প্রেমটা বিলীন হয়ে যায়। দুর্দান্ত, মানে একটা মানুষকে যখন মানে মৃত্যুর পর পোড়ানো হয় এবং পুড়িয়ে তার অস্থিটা যখন বিসর্জন দেওয়া হয়, তখন আমরা কোথায় দিই? গঙ্গায় দিই। এখানটায় সশরীরে অস্থি বিসর্জন দেওয়া হচ্ছে সমুদ্রের মধ্যে। সেই জায়গাটা ব্যাপক লাগে, ব্যাপক। আমার তো ওভারঅলে খুবই দুর্দান্ত সিনেমা লেগেছে। আমি মানে এটা আমার খুব দুর্দান্ত, মানে আমি এর জন্যই আমি মানে সিনেমা ইজ ডাইং এই এপিসোডে আমি এই সিনেমাটাকে ফেললাম। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের অ্যাকচুয়ালি সিনেমাটা কেমন লেগেছে, ইমোশনগুলো আপনাদেরকে কীভাবে হিট করেছে এই গল্পের, সেগুলো অবশ্যই নিচে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা।